ডিসেম্বর আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান ব্রিটিশ সরকারের আমন্ত্রণে ইউকেতে গিয়েছেন। উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ সরকারের সাথে কথা বলা। ব্রিটিশ সরকার জিজ্ঞেস করবে, জানতে চাইবে জামায়াত ইসলাম কেমন সরকার গঠন করবে। তিনি একটু বলেছেন যে তারা আমাকে জিজ্ঞেস করেছে তোমরা কেমন সরকার গঠন করবে, আফগানিস্তানের মতো, ইরানের মতো, সৌদি আরবের মতো। তখন শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা সব দল মত অংশগ্রহণ করতে পারে, সবার মতামত এবং নিরাপত্তা নিশ্চিত হয় এমন একটি সরকার গঠন করব। তবে সামনে আমরা সৌদি আরবকে রাখব। অর্থাৎ সৌদি আরবকে বেস করেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবে। রাজতন্ত্রটা হবে না। সৌদি আরবের রাজতন্ত্র আছে, এখানে রাজতন্ত্রটা হবে না। এখন তিনি এটা হলো তারা জানতে চাইছে কেমন হবে। কিন্তু অর্থাৎ জানতে চাওয়া মানে কি, ব্রিটেন বা পশ্চিমা বিশ্ব কি চায় জামায়াত যদি ক্ষমতায় আসে, জামায়াতের কাছে কি অ্যাটেম্পটগুলো চাইবে এই রিজিয়নের মানুষের নিরাপত্তার জন্য, মানবাধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, সেই জিনিসগুলো তারা জানতে চাইছে। অর্থাৎ সেই জিনিসগুলোই তারা চায়। এখন কথা হলো, এটা কি শুধু ব্রিটেন সফর ছিল? না, শুধু ব্রিটেনে গিয়েছেন তিনি, লন্ডনে গিয়েছেন, কিন্তু এটা ছিল একটি, ব্রিটেন হইল সারা পশ্চিমা দুনিয়ার মুখপাত্র ছিল। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সাথে আলাপ করেই ব্রিটিশ সরকার তাকে ডেকেছে। এখানে কিন্তু একটি নেগেটিভ বিষয় কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না। ব্রিটিশ সরকারের সাথে কিন্তু ইন্ডিয়ান খুব ভালো সম্পর্ক। আপনি এখন বলতে পারেন ভারত 40% ব্রিটেনকে নিয়ন্ত্রণ করে, এবং ব্রিটেনের প্রশাসনে বা সরকারে যে বাংলাদেশি লোকগুলো আছে এরাও কিন্তু ভারতের চ্যানেলই মেনটেন করে। বাংলাদেশের যেসব 2-3টা এমপি ছিল এরা কিন্তু দেখবেন ফিলিস্তিন ইস্যুতে ভোট দেয় নাই, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয় নাই। অর্থাৎ ভারত এটা চাইছে। ভারত কাকে ভোট দিছে? ইসরায়েলকে ভোট দিছে। এরাও চুপ ছিল, এরাও ফিলিস্তিনের পক্ষে যায় নাই। ভারত যেভাবে চাইছে সেভাবেই করছে। অর্থাৎ এখানকার এই রাজনীতিটাও ব্রিটেনের ব্রিটেনের যে বাংলাদেশের কমিউনিটি সেটার উপরেও ভারতের প্রভাব যথেষ্ট। এটা হইল নেগেটিভ দিক। তাহলে নেগেটিভ দিকটা কেন বললাম? টিউলিপের সাথে কিন্তু টিউলিপকে মন্ত্রিত্ব থেকে বাদ দিতে বাধ্য হয়েছে ব্রিটেনের মিডিয়া, ব্রিটেনের স্টেক, পাবলিক সোসাইটি, সিভিল সোসাইটি, পলিটিশিয়ান, বিরোধী দল, এদের চাপে কিন্তু বাদ দিতে বাধ্য হয়েছে মন্ত্রিত্ব থেকে টিউলিপকে। কিন্তু কিয়ার স্টারমার অর্থাৎ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার স্পষ্ট বলছে যে আমি টিউলিপের পাশে আছি। অর্থাৎ টিউলিপের প্রভাব আছে তার উপরে। তাইলে টিউলিপের ব্যাপারেও কিছু চেয়ে থাকতে পারে, এটা অস্বাভাবিক না। এখন সেটা যদি হয়ে থাকে সেটা ব্রিটিশ সরকারও বলবে না, আপাতত ডাক্তার শফিকুর রহমানও সেটা বলবেন না। এটা হলো বাস্তবতা, সত্য কথা। যদি হয়ে থাকে আর কি, এটা বলছি এই কারণে তার উপরে তো যথেষ্ট প্রভাব। তো প্রধানমন্ত্রীর উপরে প্রভাব মানে সরকারের উপরে প্রভাব। সে তার বান্ধবী মনে করে টিউলিপকে, সে উল্লেখ করেছে গার্ডিয়ানে, হ্যাঁ, ডেইলি মেল, ওয়াশিংটন। আচ্ছা, এখন কথা হলো এই মেসেজটাই সারা ইউরোপে পৌঁছাবে, আমেরিকার কাছে পৌঁছাবে, কানাডার কাছে পৌঁছাবে, ফ্রান্স জার্মানের কাছে পৌঁছাবে, এবং এটার ভিত্তিতে তারা জামায়াতের সাথে সম্পর্ক কি হবে ভবিষ্যতের সেই পলিসিটা প্রণয়ন করবে। বুঝতে পারছেন? এটা গেল তাদের চাওয়া পাওয়া পশ্চিমাদের। এখন ডাক্তার শফিকুর রহমান আমাদের জন্য কি নিয়ে আসলেন? অর্থাৎ তাদেরও তো কিছু আমাদের জন্য তো প্রতিশ্রুতি থাকতে হবে যে আমরা আসলে আপনারা কি করবেন আমাদের জন্য, তাই না? থাকবে না? থাকার কত স্বাভাবিক। সম্পর্ক তো দাসত্বের না, তাই না? শফিকুর রহমানকে তারা প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত যদি ক্ষমতায় আসে আর তাদের কন্ডিশন যদি রাখে, বেসিক কন্ডিশন, মানবাধিকারের বেসিক কন্ডিশনগুলো যদি তারা রাখে, তাহলে তারা অর্থনৈতিক ক্ষেত্রে
মুক্ত বাজারকে এড়িয়েও তারা বাংলাদেশের শিল্প বাণিজ্য ইউরোপে আরও বেশি সম্প্রসারণ করার জন্য তারা সুযোগ দিবে এবং বাংলাদেশ থেকে পশ্চিমা বিশ্বে শ্রমিক নেবে। আমাদের শ্রমিক কিন্তু সারা ওয়ার্ল্ডে বৈধ অবৈধ মিলে প্রায় 2 কোটি। এটা আপনি ফেলে দিবেন না কথাটা, ঠিক আছে? আপনি রেজিস্টার কথা বলতেছি না, অবৈধ আছে না অনেক। 50 লক্ষ আছে আপনার যারা আইডেন্টিটি রাখে না বাংলাদেশের, তারা অনেক আগে জাহাজে করে গেছে, বহু আগে, তাদের বংশধররা আছে না? আছে না? আছে। তারা তো পাসপোর্টই হোল্ড করে না। তাদেরকে তো যারা সিটিজেন হয়ে গেছে তাদেরকে কিন্তু তারা তাদের নাগরিক হয়ে গেছে, তাদেরকে প্রবাসী হিসেবে সেখানে কাউন্ট করে না, এটা কিন্তু বুঝেন। তাহলে এই যে শ্রুতি প্রতিশ্রুতি এগুলো কিন্তু ধরেন এটা ইউরোপের বাজারে যদি আমাদের 5 লক্ষ মানে ওয়ার্কিং ফোর্স ঢুকে, সবাইকে লেবার বলবো না, আমি ওয়ার্কিং ফোর্স বলতে পছন্দ করি আমি, কারণ এখানে ইঞ্জিনিয়ার ঢুকবে, ব্যবসায়ী ঢুকবে, তাই না? তারপরে আপনার ধরেন HR অ্যাডমিনিস্ট্রেশনের লোক, স্কিল ম্যান পাওয়ারও ঢুকবে ইউরোপে। তাহলে কি হবে? ধরেন ওখানে আমাদের বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে কিন্তু প্রবাসী সবচাইতে 1 নাম্বার, প্রবাসীদের অবদান। আপনি মুক্তিযুদ্ধ সব বাদ দেন, মুক্তিযুদ্ধই তো টিকবে না আপনার প্রবাসীরা যদি অর্থ দেওয়া বন্ধ করে দেয়, আপনার দেশের দুর্ভিক্ষ হবে। বুঝতে পারছেন? প্রবাসীরা বন্ধ করে দিয়েছে আর হাসিনা পড়ে গেছে, দেখেন নাই? জীবন গেছে, ঠিক আছে, এটা আমি নামছি না রাস্তায়। এখন আমি যেটা বলতে চাইছি, ধরেন সৌদি আরবের একজনের যা ইনকাম করে, জার্মানের একজন ওয়ার্কিং ফোর্স তার 5 গুণ ইনকাম করে, 10 গুণ ইনকাম করে অনেক সময়, তাই না? করে লেবার হইলেও। তাহলে সৌদি আরব আমিরাতে, ওখানেও যাক, আমি বলতেছি এটা, ওখানে 1 লাখ যাওয়ার চাইতে 5 লাখ 10 লাখ যাওয়ার চাইতে পশ্চিমে আপনার 2 লাখ যাওয়া ভালো। আমি দেশের জন্য বলতেছি, দেশের জন্যও ভালো, তাদের যারা যায় তাদের জন্যও ভালো। আবার টাকাও কম লাগবে। যখন সরকারের সাথে কন্ট্রাক্ট হবে, ম্যান পাওয়ার কন্ট্রাক্ট হবে, নেগোসিয়েশন হবে, তখন কিন্তু আপনার অর্থকড়ি যথেষ্ট কম লাগবে। এই কারণে জামায়াতের আমির সবচাইতে বেশি জোর দিয়েছেন এটার উপরে। তবে আমার মনে হয় এটা বলে নাই, আরেকটা জিনিস বলা দরকার ছিল, জানি বলে নাই কিন্তু বলা দরকার ছিল, সেটা হলো সেখানে পরিচয় করিয়ে দেওয়া যে প্রথম আলো ডেইলি স্টার মূলত চীন আমেরিকার চরম বিরোধী একটি পত্রিকা। এটা হলো ভারত ও রাশিয়ানপন্থী পত্রিকা। এই পত্রিকায় যারা কাজ করে, ডেইলি স্টার, প্রথম আলো বা আরো সামাও আছে, এরা সবাই হলো চরমভাবে মার্কিন বিদ্বেষী, গণতন্ত্রের বিদ্বেষী তারা। কারণ তারা ছাত্র জীবনে মার্কসিস্ট রাজনীতি করে এসেছে। খুব কাঁচা কথা বলে ফেললাম শেষে এসে, এটা যদি বুঝাইতে পারে পশ্চিমা বিশ্বকে, তাহলে প্রথম আলো যে মানবাধিকার, স্বাধীন সাংবাদিকতার কথা বলে, কিন্তু সৎ সাংবাদিকতার কথা বলে না। প্রথম আলো, খানকির আচ্ছা, এরা এইটা সততার কথা বলে না। মানে দেখেন, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, তারা বলে প্রশ্ন করা আমার অধিকার। এই বেটা, তুই কি প্রশ্ন করতে পারস যে আপনার স্ত্রী কোন রঙের জামা পরছে? এটা কোনো প্রশ্ন হইল? এটা কোনো প্রশ্ন? জয় মামুন, ডক্টর ইউনূস যে সালে নোবেল পুরস্কার পেয়েছে, 13ই সেপ্টেম্বর 2006 সালে, মনে আছে না? জয় মামুন তখন ডক্টর ইউনূসকে প্রশ্ন করছে, আপনি যে নোবেল পেয়েছেন, আপনার স্ত্রী কতটা খুশি? এই একটা প্রশ্ন জয় মামুনের। মুন্নি শাহর একটা প্রশ্ন ছিল রানা প্লাজা ভাঙার পরে, ওই মেয়ে 13, 14, 15 দিন নাকি মাটির ভিতরে ছিল, মানে ভাঙ্গাচুরার ভিতরে, রাবেশের ভিতরে। ওরে যখন বাইর করছে, ওরে জিগায় তোমার এখন কেমন লাগছে? আবার 2006 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়, তখন নির্বাচন কমিশনার M.A. আজিজকে প্রশ্ন করছে, পত্রপত্রিকা নিয়ে আপনারা যে সমালোচনা করে, আপনার স্ত্রী বাচ্চারা লজ্জিত না? মুন্নি সাহা, জয় মামুনদের প্রশ্ন, এই হলো তাদের প্রশ্ন করার অধিকার। নিকোল খা, এরপরে শব্দ কি হবে? খয়াগার খা, পরে কি হবে? স্পেলিং আপনি করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।